আসসালামু আলাইকুম। আজ ৭ই জুলাই ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপির সাফল্যে চাঞ্চল্যকর যা বললেন ইশরাক ও রুমিন। প্রোফাইল লাল করা নিয়ে গোপন তথ্য দিলেন ঢাবি শিবির সভাপতি। বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির পদযাত্রায় বিপুল সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে নেটিজেনদের অনেকে ইতিবাচক মন্তব্য করলেও নাহিদ, সার্জিস ও হাসনাতদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপির তরুণ নেতারা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এক ছাত্রনেতা সম্প্রতি জেলা সফরের সময় ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে ১৬ বছরের সঙ্গে ৭ মিনিটের এক উক্তি করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। অথচ তিনি ৫ আগস্টের পর থেকে সহনশীলতা সহ অবস্থান ও গণতান্ত্রিক রাজনীতির নীতিকথা বলে জনসাধারণকে জ্ঞান দিচ্ছেন। একই ব্যক্তি কিভাবে এমন ভিন্ন ভিন্ন অবস্থান নিতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইশরাক। তিনি বলেন, নিজেদের সবচেয়ে বড় শক্তি, যাদের সমর্থক, সহায়ক বা খুঁটি বলা যায়, তাদের উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করলে ভুলে যাওয়া উচিত নয়, আমরা আপনাদের প্রতিপক্ষ নই, বরং এই সহায়ক শক্তির উপর ভর করেই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে। ইশরাক আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তির একক কৃতিত্ব নয়, এটি হাসিনা খেদাও হাসিনা পতন এক দফার আন্দোলন, যা গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। আওয়ামী লীগ যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে একচেটিয়া করে তুলেছিল, তেমনিভাবে যদি ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব নিজেদের নামে দাবি করতে চান, তবে তা হবে দুর্ভাগ্যজনক। ইশরাক বলেন, কৃতিত্ব জোর করে নিজের নামে নেয়ার এই দেউলিয়াপনার রাজনীতি দেশের মানুষ আগেও প্রত্যক্ষ করেছে। শহীদ, আহত ও নিখোঁজদের প্রতি সম্মান না দেখিয়ে নিজেকে সবার চেয়ে বড় ভাবার মানসিকতা জনগণ মেনে নেবে না। আর যদি ধৈর্যচ্যুতি ঘটে, তবে জনগণ কাউকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না, এই সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মন্তব্য করেছেন, নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ। তিনি বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়ার। দেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই ধরনের অশান্তি পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আমি নিজেই বলবো, আমি কিভাবে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো ব্যালট বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে। তিনি বলেন, এরকম অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, এসব কিছু হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। তিনি বলেন, একমাত্র বিএনপি ছাড়া মাঠে থাকা যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত ৩ বা ৪ মাস হয়েছে তাদের বয়স। রুমিন ফারহানা এনসিপির জনসভা নিয়ে বলেন, সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ চেষ্টা আছে লোক কতটা বেশি সেটি দেখানোর। জনসভায় অগণিত মানুষের সমাবেশ হয়েছে, বোঝানোর চেষ্টা হলেও পরিস্থিতি তেমন না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে, তবে তার আগে বিচার সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই। এনসিপি গত ১ জুলাই থেকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি পালন করছে। পদযাত্রার ৬ষ্ঠ দিনে রোববার দলটির নেতাকর্মীরা রাজশাহী গিয়ে পৌঁছান। রাজশাহী নগরীর 0 পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কারের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যারা এই সংস্কারের যাত্রাকে গণঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে, তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এদেশ থেকে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই তরুণ সমাজ বাংলাদেশের জনগণকে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। জুলাই গণঅভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছিল ফেসবুক প্রোফাইলে লাল প্রতীকের ছবি ব্যবহার।
গত বছরের ৩০ জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে ছোট বড় তরুণ ছাত্র যুবক ও সেলিব্রিটিরাও তাদের প্রোফাইলে লাল প্রতীকী ব্যবহার করেছিলেন। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রোফাইলেও দেখা গিয়েছে লাল প্রতীকী। এছাড়া সেদিন মুখে লাল কাপড় বেঁধে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। তবে এই লাল ক্যাম্পেইন বা এটাকে কর্মসূচি হিসেবে ঘোষণার পরামর্শ দিয়েছিলেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ। এছাড়া নেপথ্যে ছিলেন শিবির নেতা সাদিক কায়েম ও মহিউদ্দিন খান। রোববার এস.এম. ফরহাদ ঢাকা মেইলকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনরোষে পড়ে সরকার ৩০ তারিখ একটি কর্মসূচি ঘোষণা করে। নিহতদের প্রতি রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কালো পতাকা উত্তোলনের নির্দেশ দেয়। এর আগে হাসিনা এতগুলো মানুষ হত্যা করে হাসপাতালে দেখতে না গিয়ে অবকাঠামো ভাঙচুরের জন্য কান্নাকাটি করে। এতে মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফরহাদ জানান, এরপর শহীদ পরিবারের সঙ্গে দেখা করার নাটক করে শেখ হাসিনা। হাসপাতালে দেখতে গেলেও তাদের নেতাকর্মীরা যারা শিক্ষার্থীদের মারতে গিয়ে আহত হয়েছে তাদেরকেই দেখতে যায়। ফলে সমগ্র জাতি বুঝে যায় এটা রাষ্ট্রীয় শোক নয়, শহীদ ও আহত ছাত্র জনতার রক্তের সঙ্গে মশকরা। এই শিবির নেতা বলেন, আমি সাদিক কায়েম ও মহিউদ্দিন খান একসঙ্গে পরামর্শ করি শোক দিবসের বিপরীতে আমরা কি করতে পারি। সাদিক ভাই বললেন, ছাত্রদল তো কালো পতাকা নিয়ে শোক মিছিল দেওয়ার কথা বলছে। এটাই নাকি এরশাদ বিরোধী আন্দোলনেও বাস্তবায়িত হয়েছিল, এমনটা দেয়া যায় কিনা। আমি বললাম, ভাই কালো না, লাল দিতে হবে। ভাই জিজ্ঞাসা করেন, লাল কেন? আমি বলি, হাসিনা মানুষ খুন করছে, আহত করছে, গণহত্যা চালাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, সেই রক্তের রং লাল। আমরা লাল কাপড় চোখে এবং মুখে বেঁধে প্রতিবাদ করতে পারি। ফরহাদ জানান, সাদিক কায়েম ভাই আবার জিজ্ঞাসা করলেন, চোখে এবং মুখে লাল কাপড় কেন? আমি বললাম, ভাই তারা এতগুলো মানুষ হত্যা করলেও চোখে সেগুলো দেখছে না, বরং চোখে মেট্রো দেখে এবং কান্না করে আর অব্যাহত মিথ্যাচার করছে। সেটার প্রতিবাদে চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে ক্যাম্পেইন। তিনি বলেন, সাদিক ভাই আমার পরামর্শটা গ্রহণ করলেন। এরপর মহিউদ্দিন খান কিছু হ্যাশট্যাগ ঠিক করে, সেগুলো দিয়ে বিবৃতি রেডি করা হয়। এরপর সাদিক কায়েম ভাই সমন্বয়কদের গ্রুপে দিলে তারাও একমত হয় কালোর পরিবর্তে লাল কর্মসূচি। সেদিন এই কর্মসূচি সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে। মুহূর্তের মধ্যেই অনলাইন জুড়ে লাল রং ছড়িয়ে পড়ে। ফরহাদ আরও বলেন, ওই সময় অনলাইনে এই প্রোগ্রামটি অনেক সাড়া ফেলে। দেশের সিনিয়র রাজনীতিবিদ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই একসঙ্গে প্রোফাইল লাল করেন। এ সময় জাতি দুই ভাগ হয়ে যায়, লালের পক্ষে সাধারণ ছাত্র জনতা আর কালোর পক্ষে ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী। অনলাইনে এই ক্যাম্পেইনটা ব্যাপক সাড়া ফেলার পরের দিন তারা মাঠের অফলাইন কর্মসূচি দিতে সাহস পান বলেও জানান এই শিবির নেতা। আওয়ামী শাসন আমলে দমন পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপরও নির্যাতনের খড়গ নেমে আসত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার ভাষায়, প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমন পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের উপর নেমে আসত নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিল অন্যতম। পোস্টে আরও বলা হয়, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের 9 ও 10 নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে। জুলাই 2024-এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং সে সময় কি ঘটেছিল। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটিকে টেকসই হিসেবে নয়, বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছে তেহরান। দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরানও নিজেদের বিজয়ী বলেই মনে করছে। ইরান এই সংঘাতকে ইম্পোজড ওয়ার বা চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবে দেখছে, যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের সংঘটিত হয়েছে। অতীতের ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে, আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে। যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে। এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে, বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লায় ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি, ফাতাহ ও খাইবার শেকান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে। ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয়। তাই রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী। পাশাপাশি চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমানও বিবেচনা রয়েছে। এছাড়া আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে। তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকার। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে। তেহরান জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলে জানা গেছে, যা এখনও অক্ষত রয়েছে। এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে। ইরান এখন যুদ্ধের ক্ষত সরানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরের ও বাইরের চাপ বাড়বে, আর এই সময়কে কাজে লাগিয়েই তারা নিজেদের শক্তি সঞ্চয় করবে। ফলে এই যুদ্ধবিরতি আসলে বড় কোনো শান্তি নয়, এটা কেবলমাত্র আরও বড় সংঘাতের আগাম প্রস্তুতি। তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয়, বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা সময়ের এই খেলায় জয়ী হয়, তেহরান না তেল আবিব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে আমরা এরকম মানুষও দেখেছি প্রতিনিয়ত ভুল করছে কিন্তু কখনোই দুঃখ প্রকাশ করবে না, সরি বলবে না। অথচ সামান্য একটা সরি বড় ধরনের বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে, বড় ধরনের ঝামেলা বা সম্পর্ক নষ্টের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এই সরিটাই অনেকে বলতে পারি না, মনে করি সরি বললে আমার ব্যক্তিত্ব শেষ হয়ে যাবে, আমার অবস্থান নষ্ট হবে, মানে আমি একদম নিচে বা খাদে পড়ে যাব। এটা একদম ভুল ধারণা। এই ধরনের আচরণ একগুঁয়েমিতা করবেন না। ভুল হয়ে গেলে উপলব্ধি করুন, সরি বলুন, দেখবেন আপনার মনের মধ্যে যেমন প্রশান্তি অনুভব করছেন, ঠিক একইভাবে যাকে সরি বললেন তিনিও আপনার বন্ধু হয়ে যাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় সময় রোববার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা দা সিলভা একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না। প্রেসিডেন্ট লুলার এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। হামাস সম্প্রতি জানিয়েছে তারা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি সংক্রান্ত এক প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছে। ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।
প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে গণহত্যার মতো অপরাধ বলে উল্লেখ করেছিলেন। যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 57,400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন অবস্থায় গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।